নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা, মন্ত্রীদের কার্যক্রম উপস্থাপন। ৩,৮,০০০ কোটি টাকার এডিবি অনুমোদনের প্রস্তুতি। সর্বোচ্চ গুরুত্ব পরিবহন ও যোগাযোগ খাতে, সমন্বিত ব্যবস্থায় জোর। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত, আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় পরিবার ও রাষ্ট্রপক্ষ। ১ বছর ধরে বিকল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমআরআই মেশিন, মেরামতে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে রোগীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন প্রকল্প বাস্তবায়নে ভয়ানক অসঙ্গতি, রুয়েট এলজিআরটির ভিন্ন মূল্যায়ন রিপোর্ট, তদন্তের দাবি। গাজায় জাতীয় সরকার গঠনে কায়রোতে হবে আলোচনা, অংশ নেবে ফিলিস্তিনের প্রধান ৮ সংগঠন, অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপার স্বপ্ন ভাঙল বাংলাদেশের, ভারতের কাছে ৩-১ গোলে হার, স্বাগতিকদের হেক্সা জয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শুরুতেই ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ অধিবেশন শুরু হলেও ১১ জুন চলতি অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করা হবে। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন হবে। সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার আগে শনিবার সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় আলোচনা হয়েছে সমসাময়িক নানা বিষয়ে। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে করে বৈঠকের বিস্তারিত জানায় গণমাধ্যমকে। বলেন, সরকারের ১০০ দিনের কার্যক্রমে সংসদ সদস্যদের কাজের বিষয়ে অবগত প্রধানমন্ত্রী। পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে ৭ জন মন্ত্রী তাদের কাজের প্রেজেন্টেশন দিয়েছে বৈঠকে। রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। গুরুত্বপূর্ণ এই অধিবেশন শুরুর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বসে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা। সংসদীয় এই সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দলীয় সংসদ সদস্যরা সহ আলোচনায় অংশ নেন সরকার দলীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। আর সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। পরে গণমাধ্যমের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। জানিয়েছেন ১৫ জুন তারিখে সম্পূরক বাজেট পাশ করা হবে। তারপর সংসদে আলোচনা করে চলতি মাসেই তা পাশ করা হবে। ১২ তারিখ, ১৩ তারিখ শুক্রবার শনিবার থাকবে, বন্ধ থাকবে। ১৪ তারিখ, ১৫ তারিখে বিকালবেলা সম্পূরক আমরা বাজেট পাশ করব। ১৬ তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। সেই জন্য আমরা হয়তো সকাল বিকাল সেশন করতে পারি। চিফ হুইপ বলেন, সংস্কার যা হওয়ার তা আগেই হয়ে গেছে, এখন যা হবে তা সংশোধন। জুলাই সনদের দাড়ি কমা অক্ষর তা সবই থাকবে। তারেক সাহেব বলছেন, কমা দাড়ি কলা সিম্পল মতো সংবিধানে মানে কি বলে জুলাই সনদ বাস্তবায়ন করা, এটা আমাদের যেটা বলেছে। চীনের সঙ্গে হাসপাতাল নির্মাণে 5টি চুক্তি হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি নারীদের হাসপাতাল হবে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প সম্পূর্ণ হলে ব্যারেজের পানি দেশ জুড়ে কৃষিকাজে ব্যবহার করা হবে বলেও জানান চিফ হুইপ। পদ্মা ব্যারেজ সম্পর্কে কথা বলেছেন এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে এটা অগ্রগতি একবারে দৃশ্যমান। আলহামদুলিল্লাহ যদি হয়, বাংলাদেশ যে ম্রিয়মান হয়ে গেছিল এবং বাংলাদেশ যে একেবারে পানি শূন্যতায় খরায় ভুগছিল, তার থেকে আমরা অনেকখানি বেরিয়ে যাব। পৃথিবীর সব দেশেই যুগের প্রয়োজনে সংবিধান সংশোধন হয়। বাংলাদেশেও সংবিধান সংশোধন দরকার। তাই সংবিধান সংশোধনের বিকল্প নাই বলেও মন্তব্য করেন চিফ হুইপ। মৌলিক অধিকারের যে ধারাগুলো আছে ২৮টা আছে, পরিবর্তনযোগ্য নয়
এবং ওর সাথে যদি কোনো আপনি সংবিধান সংশোধন করেন, তাহলে যেটুকু আপনি সংবিধান সংশোধন করবেন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তা আপনি বাতিল হয়ে যাবে। বৈঠকে আইনমন্ত্রীর প্রেজেন্টেশনে রামিসা হত্যা মামলা সহ অন্যান্য ধর্ষণ মামলার বিষয়েও আলোচনা হয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। সর্বোচ্চ 3,08,000 কোটি টাকার এডিপি অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অবকাঠামো উন্নয়নের এই বড় বাজেটে বরাবরের মতো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নির্ভর উন্নয়ন নয়, রেল ও নৌপথ ভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থায় জোর দিতে হবে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে এমন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। আগামী অর্থবছরে রেকর্ড 3,08,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হয়। বরাবরের মতো এবারও এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নির্ভর না রেখে অন্তত 40% রেল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা উচিত। একই সঙ্গে শহর নগরে রেল, সড়ক, নৌপথের সমন্বয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জোর দেন তারা। দর্শনটা হওয়া উচিত, সরকার যদি $1 বিনিয়োগ করে পরিবহন খাতে উন্নয়নের জন্য, সেখানে পাবলিক সেক্টরের বাইরে প্রাইভেট যারা আছে, প্রাইভেট সেক্টর যারা বড় বড় বিশেষ করে কর্পোরেট যারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু আসলে $1 বিনিয়োগ করতে হবে, যাতে করে এখানে আসলে কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি হয়, কর্মসংস্থান হয়। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে তা কমে দাঁড়ায় 71,000 কোটি টাকায়। তবে আসন্ন অর্থ বছরে শুধু এডিপি থেকেই প্রায় 55,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। গেল অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 29.6%। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো না গেলে বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল দেয় না। আমরা যে টাকাটা খরচ করব, সেই টাকাটা সেটা থেকে আমাদের যে রিটার্নটা পাওয়া, সেটা ফাইন্যান্সিয়াল রিটার্ন, ইকোনমিক রেট অফ রিটার্ন, এইসবগুলোকে বিচার বিবেচনায় রাখা এবং এটার মধ্যে যেসব প্রতিষ্ঠানগুলি এগুলোর বাস্তবায়নে জড়িত, সেসব প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা। সার্বিক পরিস্থিতিতে গুরুত্ব দিতে হবে উৎপাদনশীল ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে এমন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। এখানে আমাদের প্রায়োরিটিগুলো একটু ক্লিয়ার করা দরকার, যে এই ধরনের যেখানে টানাপোড়েন আছে, সেখানে কোন ধরনের অবকাঠামোতে আমি বেশি গুরুত্ব দেব আগামী অর্থ বছরে। যেগুলো আছে সেগুলো ব্যবহারযোগ্য না থাকলে সেটাকে ব্যবহারযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়াটাই প্রায়োরিটি হওয়া উচিত। তারা বলছেন, সমন্বিত পরিবহন ব্যবস্থায় কার্যকর ব্যয় দেশের অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কমাতে পারে দুর্ভোগ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের ডুলাহাজরায় আগামী 14 জুন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রকল্পের আওতায় 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে। রোপণের জন্য পরিবেশ উপযোগী বৃক্ষ নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এদিকে দেশীয় প্রযুক্তিতে 2 ধরনের বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির প্রকল্প গ্রহণ করছে সরকার। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকালে তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সংক্রান্ত সভায় সিদ্ধান্ত হয় 14 জুন কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই কর্মসূচি। সভায় মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তেজগাঁও কার্যালয়ে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ তুরস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 2 দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বছরে 2 বার বৈঠক আয়োজনেরও সিদ্ধান্ত হয়।
এদিন সরকার প্রধানের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে 2 ধরনের অ্যাম্বুলেন্স তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে পরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 2 types of ambulance services, one type from গ্রাম থেকে উপজেলা, আবার উপজেলা থেকে ঢাকা পর্যন্ত। এটা আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েট তারা এটা নকশা করতেছে, তারপর নকশা ফাইনাল হলে আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারকদের আমরা সেটা দেব, ওনারা নিজেরা প্রস্তুত করবেন এবং একটা মূল্য নির্ধারণ করে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারাও জানবেন সেই গাড়ি নির্মাণ করা হবে। প্রকল্প সফল হলে আগামী বছর থেকেই দেশীয় প্রযুক্তির অ্যাম্বুলেন্স সারা দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে বলে জানান মন্ত্রী। ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এটা চালু করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ছোট্ট শিশু রামিসা আক্তারের মেতে থাকার কথা ছিল পরিবারের সঙ্গে অনাবিল আনন্দে, বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা ছিল স্কুলে, কিন্তু নিষ্পাপ এই শিশুর শৈশব পিষে ফেলেছে নরপিশাচের থাবা। রাজধানীর পল্লবীর 8 বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আজ। রাষ্ট্রপক্ষ ও পরিবার আশা করছে আসামিদের সর্বোচ্চ শাস্তি। আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের দাবি বিশেষ কোর্ট করে আলোচিত এই হত্যাকাণ্ডগুলোর রায় দ্রুত কার্যকর করার। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। 8 বছরের এক টুকরো আনন্দ, নাম তার রামিসা আক্তার। যে বয়সে পুতুল খেলা আর ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে পাশবিকতার চরম রূপ দেখতে হলো এই অবুঝ শিশুকে। গেল 19 মে রাজধানীর পল্লবীতে নিভিয়ে দেয়া হয় এই ফুটফুটে জীবন প্রদীপটিকে। রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নির্মম নৃশংসভাবে হত্যা করে ঘাতকেরা। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ, ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামে সর্বস্তরের জনতা। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের দিন নির্ধারণ করে। ঘাতক সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অপরাধের ধরন বিবেচনায় সমাজকে বার্তা দিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। রামিসার বাবার প্রত্যাশা, এ রায় শুধু তার সন্তানের জন্য ন্যায় বিচারই নিশ্চিত করবে না, বরং শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিবে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামিসাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন যে ব্যবস্থা আর কোনোদিন রামিসার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের মতে, বিচার শুধু রায় ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, দ্রুত বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। রামিসার বাপ যেটা বলছিল যে বিচার আমি চাই না, ওই হতাশার থেকে এই কথাটা বলছে। সুতরাং এই মামলাটার যদি আলাদা কোনো স্পেশালভাবে কোর্ট তৈরি করে না করা হয়, তাহলে এই মামলাটা ঝুলে থাকবে ওই আপনার আসিয়ার মতো। বিশেষ কোর্ট করে এই আলোচিত রায়গুলো দ্রুত কার্যকর করার দাবিও জানান তিনি। বছর অনুযায়ী শুনানি হচ্ছে, ডেথ রেফারেন্সের যে বিষয়টা আছে, সেটাকে যদি স্পেশালি একটা কোর্ট তৈরি করে এই সমস্ত যে মামলাগুলো যেগুলো আছে, আসিয়া আছে, রামিসা হলো, এর আগে আরও অনেকজন আছে, সেই মামলাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং একটা উদাহরণ হিসাবে মানুষের ভিতরে দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য এটা করা উচিত। রোববারের রায়ের দিকে তাকিয়ে আছে শুধু একটি পরিবার নয়, পুরো দেশ। কারণ এ রায় নির্ধারণ করবে শিশুদের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার কতটা কঠোর এবং রাষ্ট্র কতটা দায়বদ্ধ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 1 বছর ধরে বিকল পড়ে আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমআরআই মেশিন। দেশের সর্বোচ্চ বিশেষায়িত এই হাসপাতালের 18 কোটি টাকা দামের মেশিনটি বছর জুড়ে বিকল পড়ে থাকলেও মেরামতের উদ্যোগী নেননি কেউ। হাসপাতালের 2টি মেশিনের একটি নষ্ট থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালটির বেহাল চিত্র তুলে ধরছেন নূপুর মাহমুদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চেয়ারে অচেতন অবস্থায় পড়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনা। 12 দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি উৎকণ্ঠিত মা। চিকিৎসকরা এমআরআই পরীক্ষার পরামর্শ দিলেও পরীক্ষা করানোর সুযোগ মিলছে না। মাস্টার্স দিবে এবার,
সেই মেয়ে আমার মাথা ব্যথা 10 মাস হলো। দুদিন ধরে মেয়ের অবস্থা আরো খারাপ হলে হাসপাতালের দুটি এমআরআই মেশিনের একটি নষ্ট থাকায় পরীক্ষার সিরিয়াল মিলছে না। সকাল থেকে ওই যে মরার মতো শুয়ে আছে দেখেন, এখনো সিরিয়াল পায় নাই। কয়টায় বলছে লাঞ্চের পরে। শুধু মোনা নয়, প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদেরও বাইরের দ্বিগুণ খরচে এমআরআই করাতে বাধ্য হচ্ছেন। তো একটা ভাই জায়গাছে এখনো পর্যন্ত কোনো সিরিয়ালই পাইতাছি না, অনেক অসুস্থ হয়ে গেছে আমার আম্মু। এমআরআইটা বলছি হবে না, এই জায়গায় এদের মেশিন নষ্ট হবে না, বললো যে আপনার বেশি ইমার্জেন্সির বাইরের থেকে করে। হাসপাতালটির এমআরআই ইউনিটে দেখা যায় 18 কোটি টাকা ব্যয়ে কেনা মেশিনটি অন্ধকার ঘরে পড়ে আছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালের দামি এই মেশিনটি বছর জুড়ে অকেজো হয়ে পড়ে থাকলেও কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একটা মেশিন আছে, ওখানে ভর্তি পেশেন্ট যারা তাদেরকে করাবে, তাহলে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, তাহলে আমাদের ভর্তি ওনারা যদি এমআরআইটা না করে আমরা কোথায় করব? দিনের পর দিন যদি হয়রানি হতে থাকি তাহলে আমাকে অবশ্যই আমার বাড়িঘর বিক্রি করে আমাকে বাইরে প্রাইভেটের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যন্ত্রটির মেরামত ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় দীর্ঘদিন এটি অচল অবস্থায় রয়েছে। বিশেষ করে এমআরআই, সিটি স্ক্যান এসব অত্যাধুনিক যন্ত্রগুলো অনেক খুব কস্টলি, এক একটা কোটি টাকার উপরে। তো এই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায়, যন্ত্রগুলো যখন নষ্ট হয়ে যায়, এগুলো রিপেয়ার অথবা ক্রয় করতে গেলে আমাদের কতগুলো অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করতে হয়। সরকারিভাবে নির্ধারিত কতগুলা প্রক্রিয়া নির্ধারণ করার কারণে, প্রক্রিয়া অতিবাহিত করার কারণে দীর্ঘসূত্রিতা একটু লেগে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি বিশেষায়িত হাসপাতালে এত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র বছরের পর বছর অচল থাকা শুধু অব্যবস্থাপনাই নয়, এটি রোগীর চিকিৎসা অধিকারেও প্রশ্নবিদ্ধ করে। মেডিকেল ইউনিভার্সিটির দুটো মেশিনের একটি নষ্ট বছর খানেক যাবত, যেখানে প্রতিদিন এমআরআই করার বিশাল লিস্ট, লোকজন 15-20 দিনের আগে তাদের সিরিয়াল পায় না। সেখানে এটা তো হতে পারে না, একেবারেই গ্রহণযোগ্য না। কারণ যদি সেন্টার অফ এক্সেলেন্সে যদি এই অবস্থা থাকে তাহলে অন্য জায়গায় কি হবে? বিষয়টি তদন্তের পাশাপাশি এমআরআই মেশিন দ্রুত সারিয়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মগের মুল্লুক নয়, এ যেন এক মগের স্কুল, যেখানে শিক্ষকরা ক্লাস শুরু করে নিজের খেয়াল খুশি মতো। ইচ্ছা হলে বিদ্যালয়ে আসেন, না হলে দেন অসুস্থতার বাহানা, কিন্তু হাজিরা খাতায় সব ঠিকঠাক। শুধু তাই নয়, পুরো একটি ক্লাসরুমকে বানিয়ে রাখা হয়েছে রান্নাঘর। রাজধানীর বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। শিক্ষা অফিসার জানান, ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তদারকির অভাব রয়েছে। জান্নাতুল মোহনার রিপোর্ট। 13ই মে বুধবার, ঘড়িতে সকাল 8:15। অথচ ক্লাসরুমে বই খাতা খুলে বসার পরিবর্তে শিক্ষকের জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে ক্লাসে প্রবেশ করেন একজন শিক্ষিকা। পরীক্ষা শেষ, এই জন্য বাচ্চারাও আসছে একটু দেরি করে। বাচ্চারা তো আমি দেখলাম 7:30 থেকে আসছে। আরেকজন ক্লাসে প্রক্সি দিতে এসেছেন। যে শিক্ষকের আসার কথা তিনি অসুস্থ। এই ক্লাসে যে মিস উনি অসুস্থ, আমি আজকে প্রক্সি ক্লাস দিচ্ছি। এই চিত্র রাজধানীর শতবর্ষ পুরনো বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রায় প্রতিদিনই 9 জন শিক্ষকের মধ্যে কেউ না কেউ থাকেন অসুস্থ। সকাল 7:30টায় স্কুল শুরু হলেও শিক্ষকেরা আসেন নিজেদের ইচ্ছে মতো। এদিনও প্রধান শিক্ষিকা সহ 3 জন শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। এই শিক্ষিকা যখন হাজিরা খাতায় সই করছেন তখন ঘড়িতে স্পষ্ট 8:23। অথচ তিনি লিখছেন সকাল 7:30। যিনি নিয়মের শিক্ষা দিবেন তিনি নিজেই করছেন অনিয়ম। ঠিক মতো ক্লাস হয় না, যদি বলে 8টার দিকে হয় 8:30, 9টার দিকে ক্লাস করে। ম্যাডাম যদি কম আসে তারপরে করে কি স্কুল ক্লাসে করে না। একদিন আসে না, আরেকদিন আসে, পরীক্ষার মধ্যে এমন। কেবল তাই নয়, শিক্ষকরা স্কুলের একটি ক্লাসরুমকে বানিয়ে রেখেছেন রান্নাঘর। কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করানোর বদলে তাদের দিয়ে বাজার থেকে চাল, ডাল, তরকারি কিনে আনার অভিযোগ এখন ওপেন সিক্রেট। হঠাৎ যখন যে মিটিং হয়, অফিসার আসে, কিংবা ধরেন একটা প্রোগ্রাম হয়, সাব ক্লাস্টার হয়, তখন আমরা এটা সিস্টেমটা রাখা হয়েছে। ওইটার ভিতরে রান্না বাড়া করে আবার ধরনা ফালায় রাখছে। 11টা টিফিন টাইম দেবো, 1টা পর্যন্ত চলবো। বসে ভাত রাঁধবো, তরকারি রাঁধবো।
এর উপর মরার ওপর খাড়ার ঘা, ঝুঁকিপূর্ণ স্কুল ভবন, ছাদের সিলিং খসে রড বেরিয়ে গেছে, দেয়ালে দেয়ালে হাঁ করা ফাটল, মাঠ জুড়ে জমে আছে নোংরা দুর্গন্ধময় পানি, আর চারপাশের কনস্ট্রাকশনের বিকট শব্দে বিঘ্নিত হচ্ছে পাঠদান। এ যেন এক অবরুদ্ধ দুর্বিষহ পরিবেশ। কিন্তু এসব অভিযোগ শোনার কেউই নেই। বাধ্য হয়েই সন্তানদের পড়াচ্ছেন অভিভাবকেরা। আমাদের অ্যাবিলিটি নাই মনে করেন যে ভালো জায়গায় পড়ানোর মতো, এই বাধ্য হয়ে এরকম আর কি। শিক্ষকদের এমন অনিয়ম শুনে আকাশ থেকে পড়েন থানা শিক্ষা অফিসার। সঙ্গে সঙ্গে ফোন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকাকে। ঠিক আছে, আপনি জবাব দিবেন আপা কালকে, পরশুদিন। ঠিক আছে, স্বীকার করছি। আরও কয়েকটা স্কুল রয়েছে, এই তালিকাটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি প্রেরণ করেছি, বারবার প্রেরণ করছি। প্রাথমিকের শিক্ষকদের এই চরম অবহেলার পেছনে তদারকির অভাব আর কম বেতন কাঠামোকে অন্যতম কারণ মনে করছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। টিচারদেরকে আরো এনথুজিয়াস্টিক করার, টিচিং এর জন্য মানে পাঠদান করবার জন্য তাদের স্যালারি স্ট্রাকচার, তাদের সর্ট অফ ক্যারিয়ার স্ট্রাকচার একটা দেওয়ার প্রয়োজন আছে। তাদের তদারকিটা যেন সঠিকভাবে হয়। এটিও, টিও, এডিপিও, ডিপিও, এদের স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার, সম্মানের স্ট্রাকচার এবং এদের দায়িত্ব, এগুলো পরিষ্কার করার অনেক কাজ আছে। অনিয়ম রুখতে নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তাদের জন্য আমরা নতুন নীতিমালার আলোচনা করছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। একই ভবন, একই কংক্রিট, একই স্ট্রেংথ টেস্ট, কিন্তু দুই সরকারি প্রতিষ্ঠানের দুই রকম রিপোর্ট। একটি বলছে কাঠামো নিয়ে উদ্বেগ, অন্যটি বলছে সব ঠিকঠাক। তাহলে সত্য কোনটি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পে কি ঘটেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আবাসিক ভবন এখন আলোচনায় নির্মাণ মান নিয়ে। কারণ একই ভবনের স্ট্রেংথ টেস্টে দুই প্রতিষ্ঠানের দুই ধরনের মূল্যায়ন সামনে এসেছে। একদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। আর দুই রিপোর্টের এই অসঙ্গতি জন্ম দিয়েছে বড় প্রশ্নের। দরপত্র অনুযায়ী ভবনটির ন্যূনতম স্ট্রেংথ থাকতে হবে 25। প্রথম দফায় রুয়েট সিলিন্ডার পরীক্ষা করে জানায় ভবনটির স্ট্রেংথ 15। দ্বিতীয় দফায় হ্যামার পরীক্ষার গড়ফল 16। 3 মাস পর এলজিইডি পরীক্ষা করে জানায় স্ট্রেংথ 31। আমাদের বাই রোটেশনে কাজ করে আসতে হয়, আমরা ওইগুলা কাজ করে আমরা রিপোর্ট জমা দিয়েছি। স্পেসিফিক ওরা জায়গা দেখা দিয়েছে, সেই জায়গায় করেছে, এটা টোটাল জিনিসে না। আমাদের ছিল হলো কলামে একটা করেছি, বিমে একটা করেছি, স্ল্যাবে একটা করেছি, তাহলে 10, 20, 30টা আমরা নিয়েছিলাম দিয়ে ওটা অ্যাভারেজ করে একটা রিপোর্ট আছে, আমাদের আছে কম্পিউটারে আছে, সফটওয়্যার আছে। আমরা 9 তলায় যে করেছি এবং 9 তলায় যে কলামগুলো করেছি ওগুলো আমাদের চিহ্নিত করা আছে। বহুতল এই ভবনটি নির্মাণের কাজ পেয়েছে কবির সিন্ডিকেট অ্যান্ড কে এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকল্প স্থল ব্যবস্থাপক নিজেদের ত্রুটির কারণে স্ট্রেংথ পরীক্ষায় ফেল করার কথা স্বীকার করেছেন। তবে ঠিক উল্টো কথা বলছেন প্রকল্প পরিচালক। নেগেটিভ ওটা আমাদের একটু দোষের কারণে আমরা ওই সাতবাগান তো সিলিন্ডারের যত্ন নিতে পারি নাই, যার কারণে ফেল করছি। আমরা দিয়ে ঢালাই দিতে চাইছিলাম রেডিমেড দিয়ে, তো অফিস নিষেধ করলো যে না, যেহেতু স্টেশনেরগুলো সব হাতে ঢালাই দিচ্ছেন, এটাও হাতে ঢালাই যায়। আমাদের অজান্তেই তারা আসছে, কখন আসছে, কিভাবে আসছে, প্রত্যেকটা জিনিসের যেমন হলো স্যাম্পল নেওয়ারও একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো ডিউলি মেনটেন করা হয়েছে কিনা, এই এগুলো আমাদের হলো তখন প্রকৌশলীরা ছিল না। বিশেষজ্ঞদের মতে কনক্রিটের স্ট্রেংথ পরীক্ষার ক্ষেত্রে নমুনা সংগ্রহ, পরীক্ষার পদ্ধতি, ল্যাবরেটরির মান এবং ডেটা বিশ্লেষণের কারণে ফলাফল কিছুটা পার্থক্য হতে পারে। তবে বড় ধরনের বৈপরীত্য দেখা দিলে সেটি আলাদাভাবে তদন্তের দাবি রাখে। অল্টারনেটিভ কেউ যদি করে থাকে এবং সেটাও যদি কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে না জেনে সে সম্পর্কে মন্তব্য করবার কিন্তু সুযোগ নেই। তবে এই ক্ষেত্রে যেহেতু দুই রকম রেজাল্ট আসছে, আমার যেটা মনে হয় যে এই দুই পক্ষকেই একসঙ্গে করে একদম এক্সপার্ট দিয়ে এটাকে ইভ্যালুয়েট করা বা সমন্বয় করা যেতে পারে যে আসলে কেন কম বা বেশি হলো। দুই রিপোর্টের মধ্যে পার্থক্য শুধু সংখ্যায় নয়, ভবনের কাঠামোগত নিরাপত্তা মূল্যায়নেও। স্ট্রেংথ 25-এর কম হলে ঝুঁকিতে পড়বে ভবনটি। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, একই ভবনের দুই রিপোর্টের মধ্যে সত্যটি কোথায়? কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
কুষ্টিয়ায় গড়াই নদীর ড্রেজিং করা বালি বরাদ্দ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। স্থানীয়রা জানায়, কুষ্টিয়ায় হত্যা মামলার এক আসামির নামে এই বালি বরাদ্দ দেওয়া হয়, যিনি যুবলীগের রাজনীতির সাথেও জড়িত। সংঘর্ষের ঘটনায় শ্রমিক সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এবছরের 18ই মে কুষ্টিয়ার গড়াই নদী থেকে ড্রেজিংকৃত জুগিয়া মৌজার বালি অপসারণের জন্য মেসার্স মেহেদি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক হত্যা মামলার পলাতক আসামি যুবলীগ নেতা মহিদুল ইসলাম। মহিদুলের প্রতিষ্ঠানের নামে এই বালি বরাদ্দ দেওয়ায় জেলা জুড়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা। এ পর্যন্ত 3 দফায় হয় গোলাগুলি, আহত হয়েছে 5 থেকে 7 জন। এখনও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন গুলিবিদ্ধ একজন। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। গোলাগুলি হয়েছে আর কিছু লোক আহত, অবশ্যই এই ঘাপটা নিয়েই দেন। হঠাৎ করে রাত্রে গুলির আওয়াজ শোনা গেল, সকালে শুনছি যে 2-4 জনের গুলি লেগেছে। এটাই পলাতক হত্যা মামলার আসামি মহিদুল ইসলামের প্রতিষ্ঠানের নামে কিভাবে বালি বরাদ্দ দিল প্রশাসন, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। মেহেদি এন্টারপ্রাইজ যে ঘাট, এখন তারা সেই ঘাটটা রানিং করার জন্য মরিয়া, এই কারণে গোলাগুলি হয়েছে। ওদিকে গাড়ি নামাইছে, ক্ষমতা বলে সে নদীর বালি উত্তোলন করছে, এতে পানি উন্নয়ন বোর্ড এখানে জড়িত আছে। আমাদের দাবি আছে এটা যে চিরদিনের জন্য এই ঘাটটা বন্ধ হোক। আইনজীবীরা বলছেন, হত্যা মামলার পলাতক আসামির নামে বালু অপসারণের কার্যাদেশ আইন সিদ্ধ নয়। যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সরকারি একটি প্রতিষ্ঠান, জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড কিভাবে তার নামে ইজারা দিয়েছে, এটা আমার কাছে মনে হয় না আইন সিদ্ধ। এদিকে গোলাগুলির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। কিন্তু আমাদের টিম এটা ছায়া তদন্ত করতেছে, কারণ যেহেতু গোলাগুলির প্রশ্ন এবং অবৈধ বালু দখলের একটা বিষয় আছে, এটা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতেছি। প্রশাসন বলছে, আদালতের আদেশে মেহেদি এন্টারপ্রাইজকে বালু অপসারণের কার্যাদেশ দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এ কার্যাদেশ বাতিলে ব্যবস্থা নিচ্ছেন তারা। ওই সংশ্লিষ্ট বিষয় তো আসলে কোনো অভিযোগও নেই, কিছুই নেই। সেকেন্ড জিনিস হলো, মহিদুল এখানে পাওয়ার নেই, ওর নামটা এখান থেকে অমিট হয়ে যাবে। এটা তো হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আছে। এসে প্রথমে জিপি মহোদয়ের একটা পরামর্শ নেবে, নিয়ে হচ্ছে যে ওটা চেঞ্জ করে দেবে। ওই 1-2 দিন সময় দেন, উনি ঢাকায় ছিল দেখে এটা চিকিৎসা দিতে পারে নাই। গড়াই নদীর ড্রেজিংকৃত বালি নিয়ে এমন উত্তেজনা ও সংঘাত বন্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত 2 প্রবাসী শফিকুল ও নাহিদের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার মধ্যরাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 2 জনের মরদেহ দেশে আনা হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে মরদেহ গ্রহণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিহতদের পরিবার দুটিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তায় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি নাগরিক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার মধ্যরাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 2 জনের মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে ফ্রিজিং ভ্যান বের করা হলে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। এ সময় তাদের পাশে থেকে সান্ত্বনা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে সরকারের সহযোগিতা চান নিহত পরিবারের স্বজনরা। মেয়েদের কি উপায় হবে? মেয়েদের বিয়ের শাদীর কত খরচ, কত কি আছে কিনা করবে না। সরকার তো যদি না একটু আমার দিকে না তাকাই, না করে আমি কি করে করবো বলেন? দায়িত্বগুলো আছে, প্রায় 7-8 লাখ মতো ঋণ আছে। এই ছেলেপাড়া থেকে অনেক ঋণ দায়ী হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত নিহত 10 জনের ভেতর 7 জনের মরদেহ দেশে আনা হয়েছে। শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম, নাহিদ খুবই রিসেন্টলি ওনারা গিয়েছেন লেবাননে কাজ করতে। একজন গত বছর গিয়েছেন, একজন এই বছর। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য যে ওনাদের 2 জনকে আমাদের হারাতে হয়েছে এই যুদ্ধের মধ্যে। এখন পর্যন্ত আমরা 10 জনকে হারিয়েছি।
আমরা 7 জনের মৃতদেহ আমরা বাংলাদেশে আনতে পেরেছি। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। 3 লাখ এবং 10 লাখ 13 লাখ টাকা করে ওনারা পরবর্তীতে পাবেন। এবং আমি আমার বোন এখানে আছে, ওনার ছোট ছোট 2টো বাচ্চা আছে। আমি বলেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সেই সকল সহযোগিতা আমরা করব। এই দুটো পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকব। এর আগে গত 11 মে ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলায় লেবাননে নিহত হয় শফিক ও নাহিদ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভয়াল রূপ ধারণ করেছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী। 7টি উপজেলার 15টি পয়েন্টে ধরেছে ভাঙন। এতে ঝুঁকির মধ্যে পড়েছে জনবসতি, ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। যদিও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিচ্ছে, কিন্তু নদীর গতিপথ পরিবর্তন করে দিন দিন ভেঙে নিয়ে যাচ্ছে জনপদ। ঝড়, জলোচ্ছ্বাস আর প্লাবনে বন্দি ভোলার উপকূল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক বিপদ, নদী ভাঙন। চলতি মৌসুমে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী পারে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে একের পর এক নিঃস্ব হচ্ছে এক একটি পরিবার, বাকিরা অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়। এমন যে পরিস্থিতি, এলাকা মনে বান্দা ছান্দা হইব না, এমন মনে আবার নদীতে লয়ে যাইব। আমাদের মনে করেন পুরান বাড়ি ঘর অনেক দুয়ার ভাঙে লেগেছে, এখন আমরা বেরিয়ে পাশে বসবাস করতে আছি। বাতাস বুতাস হইলে যেই পানি হয় তাতে আমরা বহুত আতঙ্কের ভিতরে আছি। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদী শাসনের অভাবে প্রতি বছরই নতুন নতুন এলাকা ভেঙে যাচ্ছে। আমার বাড়িঘর নদীর ভিতরে ভাঙে লিয়ে গেছে, আমরা অন্তত বেরির কিনারে আছি অনেক কষ্টতে। ক্ষমতাশীল বা নেতা ফেতা যারা আসছিল তারা মানে এছাড়া কোনো গুরুত্বই দেয় না। সরকারে নদীর কিছু করতো, তা আমার জন্য ভালো হইতো। নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজ চলছে, আর শুষ্ক মৌসুমে 4টি প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এডিপি যে প্রকল্পগুলো আছে সেগুলো শুকনো মৌসুমে শুরু হবে, এখন বন্ধ আছে। এখন শুধুমাত্র জরুরি যে স্থানগুলো আছে নদী ভাঙন কবলিত বা বাঁধ ভাঙন কবলিত, সেই স্থানগুলোতে আমাদের ইমার্জেন্সি জিওব্যাগ প্লেসিং বা ডাম্পিং চলতেছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে গত 12 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে ভোলা জেলার 37 বর্গ কিলোমিটার এলাকা। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা। গাজায় অভিন্ন জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে কায়রোতে। তবে নিশ্চিতকরণের দাবিতে অনড় অবস্থান নিয়েছে হামাস। সংগঠনটি বলছে অস্ত্র সমর্পণ নয়, বরং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। গাজার রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে নতুন করে আলোচনা শুরুর জন্য কায়রোতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে হামাস। সপ্তাহান্তে শুরু হতে যাওয়া বৈঠকে অংশ নেবে হামাস ও ইসলামিক জিহাদ সহ 8টি প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন। লক্ষ্য যুদ্ধবিরতি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে একটি অভিন্ন জাতীয় সরকার গঠন করা। সংগঠনটির মতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হলে অস্ত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। হামাসের মুখপাত্র জানান, গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির হাতে গেলে রাস্তাঘাটে কেবল সরকার নিরাপত্তা বাহিনীর অস্ত্রই দৃশ্যমান থাকবে। অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি। হামাসের দাবি, যুদ্ধবিরতির প্রথম ধাপের 30% প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি ইসরায়েল। মানবিক সহায়তা, রাফা ক্রসিং পরিচালনা, অবকাঠামো পুনর্নির্মাণ এবং হামলা বন্ধের মতো মূল বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনটির। অন্যদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রধান শর্তই হচ্ছে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ। ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী এসব সংগঠনের অস্ত্রগুলো গাজার জাতীয় প্রশাসনিক কমিটির নিয়ন্ত্রণে থাকবে। তার বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এদিকে গাজার জাতীয় কমিটি সতর্ক করেছে, উপত্যকাটিকে পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণ মুক্ত করা না গেলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না কর্তৃপক্ষ। তাই যুদ্ধবিরতির সময় নির্ধারিত বাফার জোনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা না পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত তাদের। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আজ থেকে কুয়েতে শুরু হচ্ছে গরম ও ধূলিঝড়ের নতুন মৌসুম, যা 13 দিন ব্যাপী চলবে। দেশটির আল ওজেইরি সায়েন্টিফিক সেন্টারের তথ্য অনুযায়ী এ সময় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে।
সেই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত তীব্র বাতাসের কারণে ধূলিঝড়ের প্রকোপও বাড়বে। রাতের আকাশে 7টি উজ্জ্বল তারার গুচ্ছ, আরবি ভাষায় যাকে বলা হয় থুরায়া, ইংরেজিতে প্লেয়াডেস আর বাংলায় কৃত্তিকা নক্ষত্রমণ্ডল। পৃথিবী থেকে 444 আলোকবর্ষ দূরের এই নক্ষত্রমণ্ডল আগামী 19 জুন পর্যন্ত কুয়েতের আকাশে দৃশ্যমান থাকবে। থুরায়া মৌসুমের সঙ্গে সঙ্গে কুয়েতে শুরু হচ্ছে মুরাব্বানিয়াত আল কায়েদ, যা বছরের সবচেয়ে তীব্র গরমের সময় হিসেবে পরিচিত। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড হতে পারে। তীব্র গরম ও ধূলিঝড়ের কারণে চরম শুষ্ক হয়ে ওঠে পরিবেশ, গাছপালার ওপরেও এর বিরূপ প্রভাব পড়ে। এদিকে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে কুয়েত সরকার প্রতি বছরের মতো এবারও এ সময় উন্মুক্ত স্থানে কাজের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সে অনুযায়ী জুন থেকে অগাস্ট এই 3 মাস প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করা যাবে না। এই সময়টাতে প্রচুর পরিমাণে তাপদাহ থাকে, এর কারণে কিন্তু সরকার সকাল 11টা হইতে বিকেল 4টা পর্যন্ত কাজ করা বাইরে নিষেধ করেছে। জুন জুলাইতে আপনারা সবাই জানেন প্রচন্ড গরম, 50 ডিগ্রির উপরে থাকে। আপনার এই জুন জুলাই সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত গভর্নমেন্ট থেকে বলা আছে যে বাইরে কাজ করা নিষেধ। এত গরম সহ্য করার মতো না। সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানি ও নিয়োগদাতাদের জরিমানার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে প্রচন্ড গরমের সময় শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বর্তমানে কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি বসবাস করছেন, যাদের একটি বড় অংশ নির্মাণ সহ বাইরে কাজ করতে হয় এমন পেশায় জড়িত। ফলে সরকারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে প্রচন্ড গরমের মধ্যে কাজের সময়সীমা নিয়ন্ত্রণ শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার দৃষ্টিতে কুয়েত সরকারের এই সিদ্ধান্তটি মূলত মানবিক ও স্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জুন থেকে আগস্টের মধ্যে কুয়েতের তাপমাত্রা প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়। এই অবস্থায় দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোদে কাজ করা শ্রমিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশটি 2015 সাল থেকে গ্রীষ্মকালীন এ বিশেষ শ্রম আইন কার্যকর করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিসিবি নির্বাচন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ সকাল 10টা থেকে শুরু হবে নির্বাচন, যা শেষ হবে বিকাল 4টায়। সন্ধ্যা 6টায় প্রকাশ করা হবে নির্বাচনের ফল। কে বা কারা হচ্ছেন বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য তা জানার অপেক্ষায় পুরো দেশ। তবে তামিম ইকবাল খানের প্যানেলকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। বিসিবি নির্বাচনের সময় বাকি নেই আর 24 ঘন্টাও। নির্বাচনের আগে বিসিবি সেজেছে বধূরূপে, ব্যানার, ফেস্টুন সাথে লাইটিং। এ যেন বিসিবিতে এক আনন্দের আবহ। কে বা কারা হচ্ছেন বিসিবির নেক্সট গার্ডিয়ান তা জানতে অপেক্ষা আর কিছু সময়ের। যদিও বিসিবির সভাপতির পদে তামিম ইকবালের নামই থাকবে সবার উপরে। নির্বাচনের আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার টানাতে এবং সেগুলো ঠিকভাবে লাগাতে কাজে ব্যস্ত কর্মীরা। যদিও নির্বাচনের একদিন আগে হোটেল রেডিসন ব্লুতে এক মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম করেন কাউন্সিলররা। সেখানে ভোটার সবাই এক হয়ে ভোট চেয়েছেন নিজেদের জন্য। সকলেই একটি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ, তা হচ্ছে ক্রিকেটের উন্নতি। নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশন 3টি জোন নিয়ে জানিয়ে দিয়েছে বেশ কিছু নীতিমালার কথা। জোন 1-এ বলা হয়েছে কাউন্সিলর ব্যতীত কেউই প্রবেশ করতে পারবে না মিরপুরে। কাউন্সিলরদের অবশ্যই অ্যাক্রেডিটেশন কার্ড প্রদর্শন করতে হবে। তালিকাভুক্ত ভোটাররা জোন 2 থেকে কাউন্সিলর পরিচয়পত্র এবং অ্যাক্রেডিটেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরা জোন 2-তে অবস্থান করতে পারবে। আর অন্যদিকে জোন 3 রাখা হয়েছে সাংবাদিকদের জন্য। নির্বাচনে তামিম ইকবালকেই সকলে এগিয়ে রাখছেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে সকাল 10টা থেকে ভোট শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। এরপর সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। সব মিলিয়ে বিসিবিতে চলছে নির্বাচনী আমেজ এবং এক সুষ্ঠু ভোটের প্রস্তুতি। কে বা কারা হচ্ছেন বিসিবি পরিচালনা পরিষদের সদস্য, তাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাট্রিক শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে ভারতের কাছে 3-1 গোলে হেরে শিরোপার স্বপ্ন ভাঙল লাল সবুজের মেয়েদের।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।